হ্যাঁ, প্রতিধ্বনি শুনতে পাবো না আর কি, প্রতিধ্বনি শুনতে পাবো না। ঠিক আছে। আচ্ছা, এখানে এখানে বুঝছো তো, আমরা আমরা এটা থেকে এটা বিয়োগ করছি কেন? আচ্ছা, কেন বিয়োগ করছি বলো তো? আচ্ছা, এখানে ব্যবধান মানে হচ্ছে আমরা তো প্রতিধ্বনি শুনতে চাইতেছি, প্রতিধ্বনি শোনা মানে কি? একবার যাওয়া আর একবার আসা। আর এখানে হচ্ছে দুইটা ঘটনা ঘটতেছে, যখন প্রতিধ্বনি শুনতেছি দুইটা ঘটনা ঘটতেছে, বায়ুতে শব্দের বেগ প্লাস পানিতে শব্দের বেগ। এখন এই দুইটার ব্যবধান না তৈরি করলে তো আমরা প্রতিধ্বনির মানটা বের করতে পারবো না, বুঝছো না? দুইটা শব্দ শোনার জন্য আমাদের ব্যবধানটা বের করতে হবে, এজন্য বের করতেছি। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার না? হ্যালো। আচ্ছা, তারপর হচ্ছে, আচ্ছা বলো তো দশা কাকে বলে? দশা, দশা। হ্যাঁ। আচ্ছা, এটা কি ধরনের তরঙ্গ বলতে পারবা? হ্যাঁ। এটা এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গ। এটা কি ধরনের তরঙ্গ? অনুপ্রস্থ তরঙ্গ কেন এটা? না, 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 এখানে এই আসল ঘটনা হচ্ছে এখানে, এখানে তোমার যে তরঙ্গের দিকটা আর কণার দিকটা, হ্যাঁ, তরঙ্গের দিকটা হচ্ছে তোমার সামনের দিকে যাচ্ছে। হ্যাঁ। আর কণা মানে কম্পনের দিক, সরি, কম্পনের দিক আর তরঙ্গের দিক, এই দুইটা যে সিস্টেম আর কি। এখন কম্পন কোন দিকে কম্পিত হচ্ছে দেখো তো? কম্পিত হচ্ছে উপরে নিচে, কম্পিত হচ্ছে উপরে নিচে। হ্যাঁ। আর হচ্ছে কম্পনের দিক, কম্পনের দিক হচ্ছে সামনের দিকে, কম্পনের দিক সামনের দিকে। কম্পিত মানে হচ্ছে তরঙ্গ, তরঙ্গটা উপরে নিচে যাচ্ছে, তরঙ্গ উপরে নিচে যাচ্ছে, তরঙ্গ দিক উপরে নিচে। হ্যাঁ, উপরে নিচে অর্থাৎ হচ্ছে এই যে দেখো এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে আবার 90 ডিগ্রি। আর কম্পনের দিকটা কোন দিকে? কম্পন সামনের দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ তরঙ্গের দিক এবং কম্পনের দিকের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আর তরঙ্গের দিক, তরঙ্গের দিক এবং কম্পনের দিকের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তখন এটাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। বুঝছো? আর অনুপ্রস্থ তরঙ্গের একটা উদাহরণ দিতে পারবা? পারবা? পারবা না? কি অনুপ্রস্থ তরঙ্গের? অনুপ্রস্থ তরঙ্গের? আচ্ছা দেখো, লেখো কম্পনের দিক এবং তরঙ্গ দিকের মধ্যবর্তী পার্থক্য যদি কম্পনের দিক এবং তরঙ্গের দিকের, কম্পনের দিক এবং তরঙ্গের দিকের মধ্যবর্তী পার্থক্য যদি 90 ডিগ্রি হয়, কম্পনের দিক এবং তরঙ্গের দিকের মধ্যবর্তী পার্থক্য যদি 90 ডিগ্রি হয়, তবে তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। যেমন পানির তরঙ্গ বা পানির ঢেউ। পানিতে যে ঢেউটা তৈরি হয় এখানে হচ্ছে তোমার কি, ঢেউটা হচ্ছে কি উপরে নিচে ওঠে, ঢেউটা উপরে নিচে ওঠে, বাট আমরা দেখি হচ্ছে সামনের দিকে কম্পনটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। দেখছো না? পানির তরঙ্গ হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, পানির ঢেউয়ের তরঙ্গ। পানি ছাড়া আরো অনেক উদাহরণ দিতে পারো তুমি হচ্ছে। এখন আম, কি দেওয়া যায়? পানিতে যদি কচুরি পানা থাকে তখন হচ্ছে এটার বাস্তবতা দেখা যায়। তোমার বইয়ে পানি দিয়ে দেওয়া আছে। আর অন্য কিছু আমার মনে করতেছে না এখন। সাপ কি? সাপে আবার তরঙ্গ হয় কেমন? ধর্মে, ওটা তো ইয়ার মতোই, ঢেউয়ের মতোই। এরকম এরকম এই গ্রাফটাকে বলা হয় সাইন চিত্র। ঠিক আছে, এই গ্রাফটাকে বলা হয় সাইন চিত্র, সাইন কস টেন পড়ছি না? এটাকে বলা হয় সাইন গ্রাফ। হ্যাঁ, সাইনের গ্রাফটা হচ্ছে এরকম। এই সাইনের ওয়েভটাই হচ্ছে তোমার অনুপ্রস্থ তরঙ্গের ওয়েভ। আচ্ছা, তারপরে লেখছো পানির তরঙ্গ হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ।
আচ্ছা, এখানে এখানে বলো তো এই 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 এই- এই দূরত্বটাকে কি বলে? এই যে এই দূরত্বটাকে। হ্যাঁ, না, এই দূরত্বটাকে বলে বিস্তার। এই দূরত্বটাকে বলে বিস্তার, বিস্তার। যে কোনো একদিকে সর্বোচ্চ, না, এটাকে বলা হয় বিস্তার। যে কোনো একদিকে তরঙ্গ সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে তো ওই তরঙ্গের বিস্তার বলা হয়। দেখো এইদিকে সর্বোচ্চ যে এই দূরত্বটা অতিক্রম করছে এটা হচ্ছে তরঙ্গের বিস্তার। আর তরঙ্গ দৈর্ঘ্য কোনটা? একটা বিস্তার এবং আরেকটা বিস্তার, এই দুইটার মধ্যবর্তী পার্থক্যটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, বুঝছো? তরঙ্গ দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করে? হ্যাঁ, ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন হচ্ছে দশাটা কাকে বলে? দশা হচ্ছে এই যে মনে করো এই যে একটা পয়েন্ট, এই যে তরঙ্গের শীর্ষ পয়েন্ট বা যে কোনো একটা পয়েন্ট, তরঙ্গের উপরে এনি পয়েন্ট, যে কোনো পয়েন্টে, হ্যাঁ, তরঙ্গের যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থা প্রকাশক রাশিকে, হ্যাঁ, লিখতে পারো তরঙ্গায়িত কণার যে কোনো মুহূর্তের, লেখো তরঙ্গায়িত কণার যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থাকে। তরঙ্গায়িত কণার, তরঙ্গায়িত কণার যে কোনো মুহূর্তের, তরঙ্গায়িত কণার যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থাকে, যে কোনো মুহূর্তের গতির, যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থাকে, অবস্থা প্রকাশক রাশিকে, গতির সামগ্রিক অবস্থা প্রকাশক রাশিকে দশা বলে। রাশিকে দশা বলে। আচ্ছা, এটা দ্বারা কি বোঝায়? মানে হচ্ছে যে কোনো একটা পজিশনে, তরঙ্গায়িত কণার যে কোনো একটা মানে পজিশনে এই কণার যে সমগ্র অবস্থা, হ্যাঁ, সমগ্র অবস্থা মানে এটার কম্পাঙ্ক, এই পয়েন্টে এটার কম্পাঙ্ক কত, এবং এই পয়েন্টে এটার পর্যায়কালটা কত, এবং এই পয়েন্টে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, এই পয়েন্টে বিস্তার কত, হ্যাঁ, এই যে এই সবগুলা মানে যে কোনো তরঙ্গায়িত কণার যে কোনো মুহূর্তের গতির যে সামগ্রিক অবস্থা, বিস্তার, পর্যায়কাল, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, এই সমস্ত রাশিকে প্রকাশ করার জন্য যে রাশিটা ব্যবহার করা হয় তাকে তার দশা বলে। বুঝছো জিনিসটা? সামগ্রিক অবস্থা প্রকাশ করে, এই জিনিসটা মাথায় রাখলে হবে। তুমি যদি পরীক্ষার খাতায় শুধু লেখো সামগ্রিক অবস্থা প্রকাশক রাশিকে দশা বলে তাইলে হবে। কিছু কি পয়েন্ট আছে, ওই কি পয়েন্ট গুলা মনে রাখতে হবে। আজে বাজে জিনিস মনে রেখে লাভ নাই। বুঝছো না? সামগ্রিক অবস্থা, হ্যাঁ, সামগ্রিক অবস্থা প্রকাশক রাশি, এতটুকু মনে রাখবা, আর বাকিটুকু বানায় দিতে পারো, সমস্যা নাই। সামগ্রিক অবস্থা প্রকাশক রাশিকে দশা বলে। ঠিক আছে? বুঝছো? আচ্ছা, আচ্ছা, তুমি যে বললা অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ দিতে, আম, অনুপ্রস্থ তরঙ্গের আরেকটা উদাহরণ হতে পারে হচ্ছে তোমার পেন্ডুলামের তরঙ্গটা। পেন্ডুলামের পেন্ডুলামের যে তরঙ্গ, এটারে তুমি বলতে পারো, সমস্যা নেই। এই যে দেখো, এই যে দেখো, যে এই অংশটা না, দেখো এই অংশটার এই অংশটা কিন্তু সম্পূর্ণ বিপরীত। এই অংশটা এবং এই অংশটা সম্পূর্ণ বিপরীত। যদি এই অংশটাকে আমরা এটার সাথে তুলনা করি এবং এই অংশটার সাথে এটার সাথে তুলনা করি তাহলে কিন্তু হয়ে যায়। বুঝছো না? 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি, আমি যদি পেন্ডুলাম বরাবর সোজা একটা দাগ দেই, সোজা একটা দাগ দিয়ে পেন্ডুলাম, মনে করো পেন্ডুলামটা সোজা তো এরকম থাকে, পরে এখানে যদি আমরা জাস্ট একটা টান দিয়ে এমনি উপরে তুলে ছেড়ে দেই, তাহলেই তো এটা এমনি দুলতে থাকা শুরু করে। বুঝো নাই? শুরুতে তো 180 ডিগ্রি বরাবর সোজাই থাকে, তারপরে শোনা দোলা শুরু করে। পেন্ডুলামের তরঙ্গটাকে তোমার সাইন গ্রাফের সাথে তুলনা করা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের কথা বলি, ঠিক আছে? অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে জানো? আহ, কম্পাঙ্ক এবং তরঙ্গ, লেখো 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 লেখো, তাড়াতাড়ি লেখো। কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, মানে কম্পাঙ্ক যেদিকে যাবে তরঙ্গ দৈর্ঘ্য ওইদিকে যাবে।
কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যবর্তী কোণ যদি বা কম্পনের দিক এবং তরঙ্গের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হলে তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। আচ্ছা, এদিকে দেখো, এদিকে খেয়াল করো, এদিকে তাড়াতাড়ি দেখো। কম্পাঙ্ক এবং তরঙ্গের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয় তবে তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা বাস্তব উদাহরণ হচ্ছে শব্দের তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের লেখছো শব্দের তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের বাস্তব উদাহরণ হচ্ছে শব্দের তরঙ্গ। তাহলে শব্দের তরঙ্গ আসলে কি ঘটে? এদিকে এবার মোবাইলের দিকে তাকাও, দেখো সংকোচন প্রসারণের ফলে এখানে হচ্ছে কি হয়, সংকোচন প্রসারণের ফলে তোমার হচ্ছে তরঙ্গটা তৈরি হয়। মনে করে যে একটা স্প্রিং আছে, স্প্রিংটাকে যদি আমি চাপ দিয়ে সংকুচিত করি, তারপরে ছেড়ে দেই, তারপরে আবার প্রসারিত হবে, তখন এটা একবার সংকোচন একবার প্রসারণ, একবার সংকোচন একবার প্রসারণ, এরকম হইতে থাকবে। এরকম হইতে থাকলে দেখবো এটার উপর দিয়ে একটা তরঙ্গ, যখন এটা সংকোচন হয় তরঙ্গটা এইদিকে আসে, যখন এটা প্রসারণ হয় তরঙ্গটা আবার ওইদিকে যায়। তখন সংকোচন প্রসারণের দিক এবং তরঙ্গের দিক একই থাকে। এজন্য এই ধরনের তরঙ্গকে তোমার কি বলা হয়? অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। বুঝছো জিনিসটা? আচ্ছা, তাহলে স্প্রিং এর তরঙ্গ হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ, বাতাসে শব্দের বেগের তরঙ্গ হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। হ্যাঁ, বলো, কি সহজ করে দিছি? হ্যাঁ, ওটা দিছে তোমার আমি বোঝানোর জন্য একেবারে পারফেক্টলি আরো পারফেক্ট সংজ্ঞা দিছি। ঠিক আছে। আচ্ছা দেখো, এখন এখন বলে শব্দের তীব্রতা 40 ওয়াট পার মিটার স্কয়ার বলতে কি বোঝায়? শব্দের তীব্রতা 40 ওয়াট পার মিটার স্কয়ার বলতে কি বোঝায় বলতে পারবা? একটু আগে আমি শব্দের তীব্রতা সংখ্যাটা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কি কি? ভাই, সেকেন্ড কই থেকে পাইছো? এখানে ওয়াট পার মিটার স্কয়ার আছে, সেকেন্ড কই থেকে পাবা? আচ্ছা না, তুমি বলো বলো। আচ্ছা, প্রতি সেকেন্ডে বলবো? আচ্ছা বলো, সমস্যা নেই, প্রতি সেকেন্ডের কথাটা সমস্যা নেই, বলো। না না, এখানে তো পার মিটার আছে, তাহলে প্রতি একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে প্রতি সেকেন্ডে যদি 40 ওয়াট শব্দ শক্তি অতিক্রম করে তখন তাকে 40 ওয়াট পার মিটার স্কয়ার বলে। এই যে পার মিটার স্কয়ার না, তার মানে হচ্ছে শব্দের তীব্রতাকে যদি আই দ্বারা প্রকাশ করি, ইন্টেন্সিটি আই ইকুয়ালস টু পি বাই এ। বুঝছো? এদিকে খেয়াল করো, আই ইকুয়ালস টু পি বাই এ, পি এর একক হচ্ছে ওয়াট আর এ এর একক হচ্ছে মিটার স্কয়ার। তাহলে প্রতি একক ক্ষেত্রফলের ভেতর দিয়ে একক সময়ে যে পরিমাণ শব্দ শক্তি অতিক্রম করে তখন তাকে তাকে কি বলে? তার শব্দের তীব্রতা বলে। এখন যদি 40 ওয়াট বলে তাহলে কি? প্রতি সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রফলের ভেতর দিয়ে যদি 40 ওয়াট শব্দ শক্তি পাস হয় তখন তাকে 40 ওয়াট পার মিটার স্কয়ার বলে। বুঝছো এটা? তাহলে বলো তো 80 ওয়াট পার মিটার স্কয়ার বলতে কি বোঝায়? ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তারপরের প্রশ্নটা দেখি। আহ এখানে বলছে উদ্দীপকের তথ্য অনুসারে পি মাধ্যমে শব্দের। হ্যাঁ হ্যাঁ, না এটা তো শেষ হয় না, এটার পর আরেকটা করে ছুটি দিয়ে দেবো। আচ্ছা, আহ, উদ্দীপকের তথ্য অনুসারে পি মাধ্যমে শব্দের বেগ। আচ্ছা দেখো, বলছে এ ও বি দুটি শীর্ষলাকার কম্পাঙ্ক যথাক্রমে এ এর একটা শীর্ষলাকা আছে, মনে করো টিউনিং ফর্ক একটা শীর্ষলাকা, বি আর একটা টিউনিং ফর্ক আছে শীর্ষলাকা, এ ও বি শীর্ষলাকার কম্পাঙ্ক। এর কম্পাঙ্ক বলছে যথাক্রমে এর কম্পাঙ্ক 512 হার্জ, 512 হার্জ, এবং বি এর কম্পাঙ্ক বলছে 480 হার্জ, বি এর কম্পাঙ্ক বলছে 480 হার্জ। হ্যাঁ, এবং এদের দ্বারা পি মাধ্যমে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, এদের দ্বারা সৃষ্ট পি মাধ্যমে আরেকটা মাধ্যম দিছে এবং ওই মাধ্যমে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য তৈরি হয়েছে। তাহলে এদের দ্বারা পি মাধ্যমে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বলতেছে হচ্ছে, মনে করো এটা একটা মাধ্যম, এই মাধ্যমটা হচ্ছে পি মাধ্যম। ঠিক আছে, এই পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দিতেছে হচ্ছে 0.75 মিটার। অপর একটি মাধ্যম কিউ মাধ্যম, ওরে বাবা, পি একটা মাধ্যম, আরেকটা মাধ্যম দিয়েছে কিউ মাধ্যম। তাহলে কিউ মাধ্যমে বলছে শব্দের বেগ 5000 মিটার পার সেকেন্ড স্কয়ার,
5000 মিটার পার সেকেন্ড, সরি স্কয়ার হবে না, শুধু মিটার হবে, সেকেন্ড মিটার পার সেকেন্ড হবে, কারণ বেগ স্কয়ার হবে কখন? 5000 মিটার পার সেকেন্ড স্কয়ার যখন ত্বরণ থাকবে। ঠিক আছে? কোনটা কোনটা? এটা 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 না, এটা হচ্ছে তোমার টিউনিং ফর্ক, সুরশলাকা। এটা হচ্ছে কম্পাঙ্ক তৈরি করে। আচ্ছা, দেখো এই যে এই টিউনিং ফর্কটা তৈরি করতেছে এ, এ নামের একটা টিউনিং ফর্ক বা সুরশলাকা তৈরি করতেছে 512 হার্জ, বি মানের একটা টিউনিং ফর্ক বা সুরশলাকা তৈরি করতেছে 480 হার্জ। বলতেছে যে পি মাধ্যমে এই দুইটা টিউনিং ফর্কের ফলে যে শব্দ তৈরি হয়েছে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য পি মাধ্যমে 0.75 মিটার, মানে হচ্ছে ল্যামডা এ মাইনাস ল্যামডা বি, ওটা হচ্ছে কত? 0.75 মিটার। এবং বলতেছে কিউ মাধ্যমে শব্দের বেগ কত? 5000 মিটার পার সেকেন্ড, 5000 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এবং এবং আচ্ছা, সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য এবং অপর একটি মাধ্যমে কিউ এর শব্দের বেগ। আচ্ছা, অপর একটি মাধ্যম কিউ এ শব্দের বেগ আছে এত। ঠিক আছে? তাহলে শব্দের বেগটা বলছে হচ্ছে সেম আর কি। ঠিক আছে? মানে এখানে শব্দের বেগ সেম, দুইজনেরই কিউ মাধ্যমে শব্দের বেগ 5000 মিটার পার সেকেন্ড, তার মানে এখানে ভি সেম। তাহলে আমরা কি জানি? ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, এটা জানি না? ভি ইকুয়ালস টু, ও ফোরে, এদিকে দেখো, তাহলে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা এটা জানি। হ্যাঁ, ভিটা মানে ভি ভি- ভি বলতেছে হচ্ছে মানে হচ্ছে 5000 মিটার পার সেকেন্ড, এটা সেম, ভিটা সেম। তাহলে আমাদের এফ আর ল্যামডা এটা এই দুটার মধ্যে পার্থক্য তৈরি হবে। আচ্ছা, তাহলে আমার বলছে হচ্ছে উদ্দীপকের প্রশ্নটা এবার দেখো। প্রশ্নটা বলছে উদ্দীপকের তথ্য অনুসারে পি মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করতে বলছে। বুঝছো? কিউ মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে, পি মাধ্যমে বের করতে বলছে। পারবা বের করতে? কেমনে বের করবো বলো? কেমনে বের করবা? এখানে দেওয়া আছে কি পার্থক্য দেওয়া আছে, ল্যামডার পার্থক্য দেওয়া আছে, ল্যামডা এ মাইনাস ল্যামডা বি ইকুয়ালস টু 0.75 মিটার। বুঝছো? তাহলে আমরা কি জানি? ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, এটা জানি। তাহলে ল্যামডা ল্যামডা ইকুয়ালস টু কি হবে? ল্যামডা ইকুয়ালস টু ভি বাই এফ হবে। ল্যামডা ইকুয়ালস টু ভি বাই এফ হবে। তাহলে হচ্ছে আমরা এখানে কি লিখতে পারি? তাহলে হচ্ছে আমরা তাহলে ভি তো সেম। হ্যাঁ, এখানে হচ্ছে বলছে কিউ পি মাধ্যমে শব্দের বেগটা বের করতেছে, তাহলে পি মাধ্যমে শব্দের বেগ বের করার ক্ষেত্রে উভয়ের বেগও তো পি মাধ্যমে সেম হবে। তাহলে হচ্ছে আমরা জাস্ট কি লিখবো? ভি বাই এফ ওয়ান, ভি বাই এফ ওয়ান মাইনাস ভি বাই এফ টু, এটা লিখবো ইকুয়ালস টু 0.75। বুঝছো না? এই যে ল্যামডায় আমরা কি জানি? ল্যামডা ইকুয়ালস টু ভি বাই এফ না? দেওয়া দেওয়া আছে ল্যামডা এ মাইনাস ল্যামডা বি, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.75 মিটার দেওয়া আছে। তাহলে ল্যামডা এর বদলে লিখলাম ভি বাই এফ ওয়ান এফ এ, আর ল্যামডা বি এর বদলে লিখলাম ভি বাই এফ বি। বুঝছো না? বুঝছো তো? তাহলে হচ্ছে এফ এ, এবার হচ্ছে ভি তো সেম, তাহলে ভি এর মানটা বের করতে হবে, মানে ভিপি আর কি। তাহলে এফ এর মান কত? এফ এর মান 512 হার্জ। তাহলে ভি বাই 512, 512 মাইনাস এফ বি এর মান কত? তাহলে এফ বি এর মান 480 বসাও, 480, আর এখানে 0.75। এবার ক্যালকুলেশন করো, মানটা মিলে হয়ে যাবে। হ্যাঁ, লসাগু করবা। আচ্ছা, এখানে একটা কথা আছে, বুঝছো? এদিকে শোনো, একটা কথা আছে। কথা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক একটা আরেকটার বিপরীত। বুঝছো জিনিসটা?
তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক একটা আরেকটার বিপরীত। এখানে যেহেতু হচ্ছে 0.75 আসছে দুইটার পার্থক্য, তার মানে তোমার যদি হচ্ছে তোমার কি হয় মানে কম্পাঙ্ক যদি এর কম্পাঙ্ক বেশি হলে এর তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, তখন বি এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। এর কম্পাঙ্ক এর কম্পাঙ্ক কম হলে এর তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, বেশি হবে। এবং বি এর কম্পাঙ্ক বেশি হলে বি এর তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। তার মানে এখানে হচ্ছে আমরা কি লিখবো, যখন হচ্ছে যেহেতু এখানে দিয়েছি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার মানে কম্পাঙ্ক ছোটটা আগে দিতে হবে। তার মানে আগে 480 দিতে হবে, তারপরে 512 দিতে হবে। বুঝছো জিনিসটা? একটা আরেকটার বিপরীত যে, এজন্য এমন করতে হবে। এবার করো ভি বাই 480 মাইনাস ভি বাই, আবার কই গেছো? করছো করছো? হ্যালো? হ্যাঁ। কি? ভি এর মানই তো বের করতে হবে। ভি বাই 480 ডিভাইডেড ভি বাই 512 ইকুয়ালস টু 0.75 দেওয়া আছে না? তাহলে পি মাধ্যমে ভি এর বেগটাই তো বের করবা। করো, বের করো। হ্যাঁ, সব করো, একসাথে করো, লসাগু করে এরপর মান বের করবা। কি কয় ধর মিয়া, ক্যালকুলেটরে চাপ দিলে আয় পড়ে। এই দুটারে গুণ করে দাও না, এই দুটারে গুণ করে দাও। 580 রে মানে 512 রে 480 দ্বারা গুণ করে দাও, নিচে কত আসে দেখো। তারপরে উপরে লিখবা ভি ভি ইন্টু 512 মাইনাস ভি ইন্টু 480। হইছে হইছে? কত আসছে? কত? ধর মিয়া, 0.75 দ্বারা ভাগ দাও এবার তাহলে। 0.75 আছে না আবার ওই পাশে? সব মিলে কি 102 আসে? 102 আসবে কেন? নিচে নিচে কত আছে? 512 রে 480 দ্বারা গুণ করলে কত হয়? দেখাও। কি করছে 5200 300, এটা কি পাইছো? 327 কই থেকে পাইলা? 3000। 0.75 0.75। তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য তো 0.75 দেবো না? তাও হয়নি, অর্ধেক হবে।
5700 হবে। তুমি কি ভুল করছো দেখো। তুমি কি ভুল করছো নিজেই দেখো। পাইছো, ভুল পাইছো? আচ্ছা এই যে তাহলে কত হবে? 512 ভি মাইনাস 480 ভি ডিভাইডেড 512 ইন্টু 480 ইকুয়ালস টু 0.75। তারপরে হচ্ছে কি করবা, 512 আর 412 থেকে এখানে কত হয়, তাহলে এখানে হইতেছে যে 32 ভি। 32 ভি ইকুয়ালস টু 0.75 ইন্টু 512 ইন্টু 480। হ্যাঁ, অতএব ভি ইকুয়ালস টু কত হবে? 0.75 ইন্টু 512 ইন্টু 480 ভাগ 32। এবার ক্যালকুলেশন করো, দেখো কত আছে। তুমি একটা নর্মাল ক্যালকুলেশন পারো না? 5760 আছে, 5760 এত মিটার পার সেকেন্ড। এই যে আমার ফোনে ক্যালকুলেশন দেখছো? হ্যাঁ। আচ্ছা, তারপরের ম্যাথটা বলছে হচ্ছে উদ্দীপকে অপেক্ষাকৃত ঘন মাধ্যমে শলাকা দুটির তরঙ্গ দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য সবসময় সেম থাকে, বুঝছো? তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য সবসময় সেম থাকে। তাহলে মানে হচ্ছে তোমার পি মাধ্যমে যেরকম তরঙ্গ দৈর্ঘ্য হবে কিউ মাধ্যমেও একই তরঙ্গ দৈর্ঘ্য হবে। জাস্ট হচ্ছে তুমি একটু দেখাই দিতে পারবে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। বুঝছো জিনিসটা? তাহলে হচ্ছে এটা কেমনে করবা? তাহলে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেখাইতে বলছে, তাহলে হচ্ছে ডেল ডেল ল্যামডা পি। হ্যাঁ, বলছে হচ্ছে উদ্দীপকের অপেক্ষাকৃত ঘন মাধ্যমে শলাকা দুটির তরঙ্গ দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে। তরঙ্গ দৈর্ঘ্যের তাহলে ডেল পি ইকুয়ালস টু কি হবে? ল্যামডা পি ইকুয়ালস টু, এটা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক তো একটা আরেকটার বিপরীত। দেখতে যেখানে এখানে কম্পাঙ্ক, তাহলে এখানে কি হবে? ভি ভি ডিভাইডেড এফ। এফ কত? এফ বি মাইনাস ভি ডিভাইডেড এফ এ, এটা হবে। তাহলে এখানে হচ্ছে তোমার যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেশি চাইছে, তাহলে হচ্ছে কম্পাঙ্ক কম হবে। তাহলে ভি ডিভাইডেড 480 মাইনাস ভি ডিভাইডেড 512। আর আমরা ভি এর মান তো জানি 5760। ক্যালকুলেশন করলে ওই কম্পাঙ্ক আসে 0.75 মিটার, তার মানে 75 সেন্টিমিটার। একই জিনিস আর কি, জাস্ট 5760 হচ্ছে ওই ভিটা কমন নিছি, ভিটা কমন নিলে এটা আসে না। বুঝছো জিনিসটা? এই প্রশ্নটা বুঝছো? প্রশ্নটা বুঝছো? আচ্ছা, এরপরে দেখো, আবার প্রশ্ন না বুঝলে কিন্তু ঝামেলা। আমার মনে হয় তুমি এরপরে আরেকবার দেখে নিও। আমি তোমার প্রশ্নগুলা পাঠাই দিব, যেগুলা সলভ করতেছি এগুলো আমি আবার তোমার প্রশ্নটা তুলা পাঠাই দিব, এগুলো তুমি এইচডব্লিউ করে আমার আবার পাঠাবা। খালি প্রশ্ন পাঠাবো। হ্যাঁ, আরেকটা আরেকটা না করাইলে পারবা না তো পরীক্ষায়। তোমার কি কঠিন লাগতেছে? চ্যাপ্টারটা কঠিন লাগতেছে? বেশি কঠিন? আচ্ছা, তাহলে আজকে যে দুইটা সৃজনশীল করছি, এই দুইটা সৃজনশীল করে ফেলো, ঠিক আছে? এটা শোনো শোনো শোনো